না, তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারটাকে তিনটা ভাগে ভাগ করা যায়: তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, পরিবাহিতা, বিবিধ। বিবিধ এর মধ্যে আছে হলো তোমার ব্যাটারি, তারপর ব্যাটারি, ফুয়েল সেল, এগুলা। তো এর মধ্যে তোমাদের বোর্ডে কোশ্চেন আসবে হলো যে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ, এই দুইটা থেকে মূলত বোর্ডে কোশ্চেন আসে। আর ওই বাকিগুলা সিলেবাসে আছে, এই জন্য পড়বো আর কি। কোশ্চেন মূলত আসবে তড়িৎ বিশ্লেষ্য রাসায়নিক কোষ থেকে। দেখা গেছে যে কখনো তড়িৎ বিশ্লেষ্য থেকে একটা পূর্ণাঙ্গ সৃজনশীল আসে, আবার তড়িৎ রাসায়নিক কোষ থেকে একটা পূর্ণাঙ্গ সৃজনশীল আসে। আবার দেখা গেছে মিক্সার করে দেয় যে একটা থেকে গ আর একটা থেকে ঘ। বাট কোশ্চেন আসবে এই দুইটা পার্ট থেকে, তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ রাসায়নিক। তো ফার্স্টে আসো তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ, তো যেই কোষের সাহায্যে তড়িৎ শক্তি এইটা কনভার্ট হয় রাসায়নিক শক্তিতে, ওই কোষকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ শক্তি অ্যাপ্লাই করবা, রাসায়নিক বিক্রিয়া ঘটবে। তো একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ বানানোর জন্য প্রথমত একটা পাত্র লাগে। সেই পাত্রের মধ্যে দুটো দণ্ড ডুবানো হয়। এই দণ্ড ডুবানো হয় একটা তরলের মধ্যে। যেই তরলের মধ্যে এই দণ্ডকে ডুবানো হয়, এই তরলকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য। আর যেই দণ্ডগুলো ডুবানো হয় এদের বলা হয় তড়িৎদ্বার। তড়িৎদ্বার দুই ধরনের হয়, একটা অ্যানোড আর একটা হলো ক্যাথোড। এটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করা হয় অথবা কোনো একটা তড়িৎ উৎসের সাথে কানেক্ট করা হয়, যার থেকে তড়িৎটা সে পাবে এবং বিক্রিয়া ঘটবে। এই হলো একটা আদর্শ তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো একটা উদাহরণ নেই। ধরো আমি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করলাম সোডিয়াম ক্লোরাইডকে। এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুইটা দণ্ডকে ডুবালাম, এদের বলা হয় তড়িৎদ্বার। তড়িৎদ্বার দুই ধরনের, একটা হলো অ্যানোড আর একটা হলো ক্যাথোড। কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে এটা নির্ভর করবে ব্যাটারির কোন প্রান্তর সাথে কোন তড়িৎদ্বারটা কানেক্ট আছে। এই হলো ব্যাটারি, বড়টা পজিটিভ ছোটটা নেগেটিভ। তাহলে এই তড়িৎদ্বারটা পজিটিভ আর ওই তড়িৎদ্বারটা হবে হলো নেগেটিভ। সবসময় মনে রাখবা অ্যানোডের মধ্যে সবসময় জারণ ঘটবে, আর ক্যাথোডের মধ্যে সবসময় হবে হলো বিজারণ। তাহলে ক্যাথোডে হবে হলো বিজারণ আর অ্যানোডে হবে জারণ। তো সোডিয়াম ক্লোরাইড সে ভেঙে তৈরি করবে সোডিয়াম, সেরকম বিয়োজিত অবস্থায় থাকে সোডিয়াম প্লাস সিএল মাইনাস, সোডিয়াম প্লাস সিএল মাইনাস, সোডিয়াম প্লাস সিএল মাইনাস। তো পজিটিভের প্রতি আকৃষ্ট হবে যারা নেগেটিভ আছে তারা। যেমন এখানে ক্লোরিন নেগেটিভ, সে পজিটিভের প্রতি আকৃষ্ট হবে, পজিটিভের প্রতি আকৃষ্ট হবে। আর ডান পাশেরটা তো নেগেটিভ, নেগেটিভের প্রতি আকৃষ্ট হবে হলো পজিটিভ যারা আছে তারা। তাহলে ক্লোরিন পজিটিভের প্রতি আকৃষ্ট হবে এবং ক্লোরিন ইলেকট্রন দান করে সিএল তৈরি করবে। ক্লোরিন তো সবসময় গ্যাস আকারে তৈরি হয়, এই জন্য আমি এটাকে গ্যাস বানিয়ে দিই। তাহলে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করলে সিএল টু গ্যাস তৈরি করে। অর্থাৎ বাম পাশের দিক দিয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, এবং যেহেতু এটা জারণ হয়েছে কাজেই এই তড়িৎদ্বারটার নাম হলো অ্যানোড। আবার অপর দিকে সোডিয়াম প্লাস, সে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম তৈরি করে। সোডিয়াম তো যাবে ডান পাশে, ডান পাশে তো নেগেটিভ প্রচুর ইলেকট্রন আছে। সোডিয়াম প্লাস সেই ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম তৈরি করে। বিক্রিয়াকে ব্যালেন্স করার জন্য দুই দ্বারা গুণ করে দিলাম, কারণ ইলেকট্রন সংখ্যা যদি সমান না হয়
আমি যোগ করতে পারবো না। তাহলে সামগ্রিক বিক্রিয়া দাঁড়ালো দুইটা Cl- দুইটা সোডিয়াম প্লাস Cl2 প্লাস 2 অণু সোডিয়াম। উপরেরটা হলো জারণ বিক্রিয়া, অর্থাৎ এটা অ্যানোডের বিক্রিয়া। নিচেরটা বিজারণ বিক্রিয়া, অর্থাৎ এটা হলো ক্যাথোডের বিক্রিয়া। এবং কন্টিনিউয়াসলি সোডিয়াম হলো ক্যাথোডে যাচ্ছে, এবং এই ক্যাথোডের গায়ে সোডিয়াম জমা হচ্ছে। আর বাম পাশে তো ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, এটা উড়ে চলে যাচ্ছে। অর্থাৎ বাম পাশের তড়িৎদ্বার বরাবর বুদবুদ দেখা যাবে ক্লোরিন গ্যাসের। আর ডান পাশের তড়িৎদ্বারের মধ্যে সোডিয়াম তো ধাতু, এটা ডান পাশের তড়িৎদ্বার এরকম জমা হইতে থাকবে। এই হলো একটা আদর্শ তড়িৎ বিশ্লেষ্য কোষ, মানে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর কি। এই তড়িৎ বিশ্লেষ্য কোষের কাজ কি? এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষে দেখলাম যে একটা তড়িৎদ্বারের মধ্যে ধাতু জমা হয়। তুমি যদি ওইখানে ওই তড়িৎদ্বারটার বদলে কোনো একটা চামচ রেখে দাও, তখন ওই চামচের গায়ে ধাতুটা জমা হবে। তুমি যদি সোডিয়ামের জায়গায় নিকেলের দ্রবণ ব্যবহার করো, তাহলে নিকেল ধাতু জমা হবে। যদি কপারের দ্রবণ ব্যবহার করো, তাহলে কপার ধাতু জমা হবে। যদি গোল্ডের দ্রবণ ব্যবহার করো, তাহলে গোল্ড জমা হবে। এইভাবে কোনো একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া হয়। অর্থাৎ এই তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যাপ্লিকেশন হইল ইলেকট্রোপ্লেটিং। এই ইলেকট্রোপ্লেটিং করা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষের মাধ্যমে। আর এই ইলেকট্রোপ্লেটিংটা যদি জিঙ্কের হয়, জিঙ্ক যদি হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তাহলে প্রলেপটা যদি জিঙ্কের হয়, তার একটা স্পেশাল নাম হলো গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষের মাধ্যমে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, তাহলে বলা হয় গ্যালভানাইজিং। তোমাদের এসএসসি লেভেলে এই পর্যন্ত আসতো আর কি, এই পর্যন্ত এসএসসি লেভেল পর্যন্ত এই পর্যন্ত ছিল যে প্রশ্ন আসতো এরকম যে সোডিয়াম ক্লোরাইড, এটা হলো গলিত সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডকে গলায় তারপরে ওইটার তড়িৎ বিশ্লেষণ করা হয়েছে। আরেক ধরনের আছে, সেটা হলো সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে পানির মধ্যে দ্রবীভূত করে যে দ্রবণ পাওয়া গেছে তার তড়িৎ বিশ্লেষণ। তো পরীক্ষায় এরকম প্রশ্ন আসতো, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। তারপর সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। এগুলা আগে আসতো আর কি। ইন্টারমিডিয়েটে এগুলো থেকে কোনো প্রশ্ন আসে না। হয়তো 100টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসে, এরকম পাবা আর কি। বোর্ডে 100টা কোশ্চেনের মধ্যে দেখবে একটা কোশ্চেন হয়তো এই রিয়েকশন চাইছে আর কি। আর বাকি 99টা কোশ্চেনই হলো তোমার ম্যাথ আসে। তাহলে এখন ম্যাথের দিকে চলে যাই। তাহলে ম্যাথে যদি যাই, তো দেখলাম ক্যাথোডে ধাতু জমা হয়। আর একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ যদি আঁকি, তো এই হলো অ্যানোড, এই হলো ক্যাথোড। ব্যাটারির সাথে কানেক্ট করলাম। তো দেখা গেছে এখান থেকে প্রচুর ধাতু ক্যাথোডের গায়ে জমা হয়। এই ধাতু ক্যাথোডের গায়ে জমা হয়। তো কতটুকু ধাতু ক্যাথোডের গায়ে জমা হয়, সেটা ধরলাম ডাব্লু জমা হয়। তাহলে এই ডাব্লুর পরিচয় কি? ডাব্লুর পরিচয় হইল ক্যাথোডে জমাকৃত ধাতুর ভর। আচ্ছা, আর এখানে যে আমি বিদ্যুৎটা দিলাম, সেই বিদ্যুৎটা ধরলাম আমি কিউ পরিমাণ বিদ্যুৎ এখানে সাপ্লাই দিছে। আমি এটা অ্যাম্পিয়ার দিয়েও ধরতে পারতাম, মানে আই দিয়েও ধরতে পারতাম। তো আমি ফ্যারাডে এখানে যে সূত্রটা দিছে বিজ্ঞানী ফ্যারাডে, উনি কিউ চার্জের সাহায্যে দিছে, তো এই কারণে আমি আর আই না ধরে কিউ ধরলাম। So, ধরলাম এখানে কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়েছে, মানে বিদ্যুৎটা যে দেওয়া হয়েছে তার আমি চার্জে প্রকাশ করলাম কিউ পরিমাণ। তো এই তড়িৎ বিশ্লেষক কোষের উপর দুইটা ফর্মুলা আছে, একটা হলো ফ্যারাডে ফার্স্ট ল আর একটা হলো ফ্যারাডে সেকেন্ড ল। তো ফার্স্ট ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তো ফ্যারাডের প্রথম সূত্রে সে বলছে যে এই যে জমাকৃত যে ধাতু যতটুকু জমা হবে ডাব্লু, এইটা ওই চার্জের সমানুপাতিক। যতটুকু চার্জ ওই তড়িৎ কোষের মধ্যে দেওয়া হবে বা ব্যাটারির মধ্যে দেওয়া হবে, ওই চার্জের সমানুপাতিক। বা এখান থেকে লেখা যায় ডাব্লু ইকুয়ালস টু
একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে, এটা আসলে জেড, হলো W = Z কিউ। এই জেড কে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই জেড এর মান কি? জেড এর মান হলো M/E/F। এম হলো আণবিক ভর, আণবিক ভর। ই হইল ধাতব আয়নের গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। এইটা সম্পর্কে বিস্তারিত একটু পরে বলতেছি। এফ হলো চার্জের একটা একক। 1 ফ্যারাডে = 96,500 কুলম। এই চ্যাপ্টারের যে ম্যাথ ট্যাথ করবা, সেখানে কিউ কে কুলম এককে করবা, কুলম। তো এই কারণে এই সকল ম্যাথে, কারণ কুলম হলো এসআই ইউনিট চার্জের। তো এখানে যত ম্যাথ ট্যাথ করবা সবগুলোতে চার্জের একক ইউজ করবা কুলম। তো ফ্যারাডে যত জায়গায় দেখবো সকল ফ্যারাডের জায়গায় বসাবো 96,500, তাহলে ওটা কুলম্বে চলে যাবে। এই জেটের ভ্যালু যদি এখানে বসায় দিই, তাহলে W = M/E/F × Q, বা W বা এখান থেকে লেখা যায়, আমি এমটাকে যদি বাম পাশে নিয়ে আসি, W/M = Q/EF, বা W/M, এটা মানে কিন্তু মোল সংখ্যা n। আবার ফিজিক্সে পড়ছো I = Q/T, অতএব Q = IT। তাহলে এখান থেকে লেখা যায় IT/EF। এইটাই হলো একমাত্র ফর্মুলা ম্যাথ করার। অর্থাৎ যত ম্যাথ আছে বইয়ের মধ্যে এবং যত ম্যাথ পরীক্ষা আসবে সবগুলো একটা সূত্র দিয়ে করবা। এটা হলো সেই সূত্র, N = IT/EF। এই একটাই ফর্মুলা। তবে এখানে এন এর জায়গায় অনেক কিছু বসতে পারে। N = W/M হইতে পারে, N/NA হইতে পারে, VSTP/22.4 হইতে পারে, VSATP/24.8, VSPV/RT। প্রত্যেকটা থেকেই ম্যাথ আছে, ডাব্লিউ দিয়ে ম্যাথ আছে, N/NA দিয়ে ম্যাথ আছে, এসটিপি দিয়ে আছে, এসএটিপি দিয়ে আছে, ভিএস দিয়ে আছে, পিভি/আরটি দিয়েও আছে। অর্থাৎ সবগুলো দিয়ে ম্যাথ আছে, প্রত্যেকটা থেকে একটা করে ম্যাথ করবো এখন আর কি। এই হলো ফ্যারাডে ফার্স্ট ল, এবং ফ্যারাডে ফার্স্ট ল এর সূত্র তৈরি করলাম, N = IT/EF। এটা দিয়ে সব ম্যাথ করবা এখন। এই পর্যন্ত বুঝছো? বুঝছি। দাঁড়াও ম্যাথ দিতেছি। ম্যাথ করার ক্ষেত্রে একটা জায়গায় শুধু প্রবলেম হতে পারে, সেটা হলো ই এর মান। আচ্ছা, ই এর মান সম্পর্কে বলি আগে। তো ই এর মানে ঝামেলা হবে। ই এর মান, ই সম্পর্কে বললাম যে ই হইলো ধাতব আয়নের। আচ্ছা, ই সম্পর্কে দেখো, সবসময় মনে রাখবা ই এর ব্যাপারটা একটু ক্লিয়ার করি। সোডিয়াম প্লাস, সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, উৎপন্ন করলো সোডিয়াম। মনে রাখবা যে, আচ্ছা আমি আরো উদাহরণ দিই। ম্যাগনেসিয়াম 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করলো ম্যাগনেসিয়াম। অ্যালুমিনিয়াম 3+, তিনটে ইলেকট্রন গ্রহণ করলো অ্যালুমিনিয়াম। দুইটা অ্যালুমিনিয়াম 3+, ছয়টা ইলেকট্রন গ্রহণ করলো দুইটা অ্যালুমিনিয়াম। তো দেখো ই এর মান কিভাবে বের করবা।
তুমি দেখবা সবসময় ইয়ের মানে ক্ষেত্রে সবসময় দেখবা যে যে উৎপাদটা তৈরি হয়েছে তার সামনে, মানে তার এক মোল তৈরি করার জন্য, যে উৎপাদটা তৈরি হয়েছে তার এক মোল বানানোর জন্য কয়টা ইলেকট্রন আদান প্রদান করতে হয়। যেহেতু একটা আদান প্রদান করতে হচ্ছে, সো এখানে ইয়ের ভ্যালু হলো 1। এর এক মোল তৈরি করার জন্য ইলেকট্রন আদান প্রদান করতে হচ্ছে দুইটা, তাহলে এখানে ইয়ের ভ্যালু 2। এর এক মোল তৈরি করার জন্য ইলেকট্রন আদান প্রদান করতে হচ্ছে তিনটা, তাহলে ওর ইয়ের ভ্যালু 3। ওর 2 মোল বানানোর জন্য ইলেকট্রন আদান প্রদান করতে হচ্ছে 6টা, তাহলে এক মোল করার জন্য ইলেকট্রন আদান প্রদান করতে হচ্ছে তিনটা, ওর ইয়ের ভ্যালু 3। এবার আসো গ্যাস নিয়ে যে প্রবলেম গুলো আছে, প্রশ্ন আসে H2 এর ইয়ের ভ্যালু কত। H2 এর জন্য ইয়ের ভ্যালু কত, তাহলে তুমি বের করবা H2 কিভাবে হয়। H+ যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন হাইড্রোজেন হয়, ব্যালেন্স করার জন্য দুইটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে H2 তৈরি করে। তাহলে এক মোল H2 তৈরি করার জন্য, এক মোল H2 তৈরি করার জন্য এক মোল H2 তৈরি করার জন্য ইলেকট্রন আদান প্রদান করতে হচ্ছে দুইটা, তাই এখানে ইয়ের ভ্যালু হলো 2। এই জন্য H2 এর ভ্যালু হলো 2। প্রশ্ন আসে Cl, মানে প্রশ্ন আর কি ম্যাথের মধ্যে লাগে আর কি এগুলা, ক্লোরিনের ইয়ের ভ্যালু কত। তাহলে ক্লোরিন সে কিভাবে তৈরি হয়, ক্লোরিন থাকে মাইনাস, সে একটা ইলেকট্রন দান করে হয় হলো Cl, ব্যালেন্স করার জন্য দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন দান করে Cl2 তৈরি করে। অর্থাৎ এই যে ক্লোরিন, এর এক মোল তৈরি করার জন্য দুইটা ইলেকট্রনের আদান প্রদান করতে হচ্ছে, তাই ক্লোরিনের ইয়ের ভ্যালু হলো 2। এরপরে প্রশ্ন আসে O2 এর ইয়ের ভ্যালু কত। অক্সিজেন কিভাবে হয়, অক্সিজেন 2 মাইনাস থাকে, দুইটা ইলেকট্রন দান করে একটা অক্সিজেন হয়, তাহলে অক্সিজেন O2 হওয়ার জন্য দুইটা O2 মাইনাস চারটা ইলেকট্রন দান করে দুইটা ও, বা বলতে পারি O2 তৈরি করে। তাহলে এখন এক মোল O2 তৈরি করার জন্য চারটা ইলেকট্রন আদান প্রদান করতে দান করতে হয়, তাহলে আর এর ভ্যালু হলো 4। একটা আপাতত শুধু মুখস্থ রাখো, এটা সামনে বুঝবা। সেটা হলো পানির ইয়ের ভ্যালু হলো 2। এই একটা মুখস্থ, কেন 2 হয় সামনে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। হুম, এবার ম্যাথ শুরু করি। প্রথমত ওই যে বড় সূত্রটা লিখলাম, ওইখান থেকে এন এর তো 5টা দেখলাম, W/N, N/N, VSTP, VSETP, PV/RT, সবগুলো থেকে একটা করে ম্যাথ সলভ করবে। এটা শুরু করো, এই ম্যাথটা সলভ করো। সূত্র তো একটাই, এই চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট পার্ট তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে সূত্র তো একটাই, N = IT/EF। এখানে যেহেতু ভর যাই বাইর করতে বলছে ভর, তাহলে W/M ইউজ করতে হবে এন এর ফর্মুলা।
0.098। হ্যাঁ, ডাব্লু মান আসে হলো 0.098 গ্রাম। এফ এর মান কত ছিল? 96,500। এটা সলভ করো, এটা পরমাণু জানতে চাইছি।1.198 into 10 to the power 21। ঠিক আছে, 1.198 × 10⁻21। এটা সলভ করো। আদর্শ তাপমাত্রা এবং চাপ মানে হলো এসটিপি।
পারছো এটা? একটু করে দেন তো এটা। আচ্ছা, তো লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কত কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে আদর্শ উষ্ণতা এবং চাপে তড়িৎদ্বারে এত সেন্টিমিটার কিউব হাইড্রোজেন উৎপন্ন হবে? ফর্মুলা তো একটাই, এন ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ। তোমার কাছে জানতে চাইছে হইলো কত কুলম, কত কুলম তার মানে চার্জ জানতে চাইছে। আই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি বা কিউ ইকুয়ালস টু আইটি। তো আমি একটু সূত্রটা ঠিক করে নিই, তাহলে এন ইকুয়ালস টু আইটির জায়গায় আমি লিখতে পারি কিউ। তাহলে কিউ ডিভাইডেড বাই ইএফ। এবার আমার দেওয়া আছে ইনফরমেশন হলো আদর্শ উষ্ণতা ও চাপে 500 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে ভিএসটিপি দেওয়া আছে, তাহলে এন এর জায়গায় ফর্মুলা বসাবো ভিএসটিপি বাই 24.8 ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ইএফ। এবার মানগুলো বসাই দিই। 500 সেন্টিমিটার কিউব, এটাকে নেওয়া লাগবে লিটারে। 24.8 না, এটা হলো 22.4। এসটিপি হইলে 22.4 লিটার। তাহলে 22.4 লিটার, উপরেরটাকে লিটারে নেওয়া লাগবে। 500 সেন্টিমিটার কিউব মানে হলো 0.5 লিটার ইকুয়ালস টু কিউর মান বের করতে হবে। ই এর মান কত? হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে হাইড্রোজেনের কথা বলছে H2। H2-র জন্য ই এর ভ্যালু হলো 2, একটু আগে দেখলাম। হাইড্রোজেন Cl2 এদের জন্য ই এর ভ্যালু হয় 2। ই এর ভ্যালু 2 বসালাম, এফ এর ভ্যালু 96,500। সবগুলাকে ক্যালকুলেশন করলে দেখবা কিউর মান আসতেছে 4308.036 কুলম। বুঝছো এবার ম্যাটটা? হাইড্রোজেনের ইয়ের ভ্যালু 2 কেমনে? হাইড্রোজেনের ই এর ভ্যালু 2 কেমনে? এই যে যে কোনো জিনিসের ই এর ভ্যালু তুমি বের করার সিস্টেম হইলো যে তার এক মোল তৈরি করার জন্য কয়টা ইলেকট্রন দান করতে হয় বা গ্রহণ করতে হয়। হাইড্রোজেন তো থাকে এইচ প্লাস আকারে। সে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে তৈরি হয় হাইড্রোজেন। H2 বানানোর জন্য 2 দ্বারা গুণ করলাম, এটা হয়ে গেল H2। তাহলে 1 মোল H2 তৈরি করার জন্য ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছিল 2টা। এই কারণে ওর ই এর ভ্যালু হলো 2। আচ্ছা, পরের ম্যাথটা সলভ করো। এরকমই তাহলে আরেকটা ম্যাথ দিই, যে ম্যাথটা মাত্র করলাম। এটা সলভ করো।
মানে অক্সিজেনের দুই না? অক্সিজেন না, O2। তো অক্সিজেন O2 কিভাবে হয় এটা দেখো যে কিভাবে অক্সিজেন O2 হয়। অক্সিজেন তো 2 মাইনাস থাকে, দুইটা ইলেকট্রন দান করে, তারপরে অক্সিজেন হয়। O2 করার জন্য দুইটা অক্সিজেন চারটা ইলেকট্রন দান করলে এই যে O2 হইলো। 1 মোল O2 তৈরি করার জন্য চারটা ইলেকট্রন দান করলো, তাহলে অক্সিজেনের এর মান হলো 4। অক্সিজেন উৎপন্ন হবে 1.25। হ্যাঁ, 1.25। তারপর হাইড্রোজেন। আর হাইড্রোজেন 2.50। হ্যাঁ, আর পানি। পানি কত গ্রাম ভাঙবে? এটা বের করবো। বের করো, পানিরটা বের করো। পানির তো ইয়ের ভ্যালু 2, বুঝলাম, এটা মুখস্থ রাখতে। পানির ইয়ের ভ্যালু 2। 2.01। 2.01। হয়েছে 2.01। আচ্ছা, ঠিক আছে, এরপর আসো পরের ম্যাথে। এটা সলভ করো। এখানে ক্রোমিয়ামের চার্জ জানতে চাইছি। ক্রোমিয়ামের চার্জ বের করবা কিভাবে? তুমি বের করবে হলো ই এর মান। ই এর মান, ই এর ভ্যালু যদি 1 হয় তাহলে চার্জ 1, ই এর ভ্যালু 2 হলো চার্জ 2, ই এর ভ্যালু 3 হলো চার্জ 3। যেরকম ওই যে আগে দেখছিলাম, ই এর ভ্যালু পড়ানোর সময় এই যে দেখো, সোডিয়াম প্লাস, ই এর ভ্যালু 1, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ই এর ভ্যালু 2, অ্যালুমিনিয়াম 3 প্লাস, ই এর ভ্যালু 3। সো ই এর ভ্যালু যা হবে ওইটাই হবে চার্জ। আর ধাতুর ক্ষেত্রে তো চার্জ হয় পজিটিভ, তাহলে ই এর ভ্যালু 3 আসলে চার্জ হলো +3, ই এর ভ্যালু 2 আসলে চার্জ হলো +2। সো এটা সলভ করো। ক্রোমিয়ামের পারমাণবিক ভর হলো 52।
থ্রি। 2.97। হ্যাঁ, 2.97, এটা আর কি তিন ধরবে আর কি। এটা আনসার হলো তিন। আচ্ছা, তো তোমাদের আর লাস্ট একটা ম্যাথ দেবো এই টাইপের। তো এটা অবশ্য সেকেন্ড লতে আছে। টার্মটার নাম হলো রাসায়নিক তুল্যাঙ্ক। তারপর আগে আগে পড়াই দিই, একটু পরে তো সেকেন্ড লো পড়াবো। তো রাসায়নিক তুল্যাঙ্ক, আরেকটা তো একটু আগে দেখলা, সেটার নাম হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, মানে একটার সামনে তড়িৎ আছে আর একটার সামনে তড়িৎ নেই। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়, আর রাসায়নিক তুল্যাঙ্ককে ই দ্বারা প্রকাশ করা হয়। জেড ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ই এফ, আর ই ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ই। এর একটা ম্যাথ দেখি যে বলছে। আচ্ছা, এই ম্যাথটা সলভ করো তো, মানে এটা বলছে যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্ক বের করো। ষাট দশমিক জিরো ফোর। 60.04 কার মান? না না, হয় নাই তো। কিসের মান বের করতে পারছিলেন, ই এর না?
তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক তুল্যাঙ্ক, ই এর মান আর জেড এর মান। তুমি ম্যাথ দিয়ে করলে যেটা আসবে ওই যে এন ইকুয়াল টু আই টি বা ই এফ, ওটা দিয়ে করলে যা মান আসবে এই দুটো সূত্র দিয়ে করলে একই মানই আসবে। জেড এর মান 1.86 ইন্টু 10⁻⁻5। হয়নি তো? সরি। তুমি এইখানে করলো এম এর ভ্যালু আসে হলো 108, সিলভারের আণবিক ভর 108, পারমাণবিক ভর 108, ই এর ভ্যালু 1, এফ হলো 96,500। 1.12 ইন্টু 10⁻⁻2। হ্যাঁ, এবার ঠিক আছে। আর ই এর মান? ই এর মান 1। হুম, ইয়ে হলো ই এর মান 1, তো এই কারণে বড় হাতের যে ইটা আছে তড়িৎ মানে রাসায়নিক তুল্যাঙ্ক, ওর মান আসবে 108। সেটাই। আচ্ছা। হুম। আচ্ছা, এগুলো হলো প্রাইমারি লেভেলের ম্যাথ। আর এবার হলো আর একটু ডিপ ম্যাথে যাব। ডিপ ম্যাথে থেকে দুই টাইপের ম্যাথ করব। দুই টাইপের ম্যাথ আছে এখানে, এটা আর কি সারফেস লেভেলের ম্যাথ আর কি, ওই সূত্র সাহায্যে ম্যাথ সলভ করা। এবার এই কনসেপ্ট কাজে লাগে কিছু একটু অ্যাপ্লিকেশন বেসড ম্যাথ করবো আর কি। দুই ধরনের ম্যাথ আছে, একটা হলো চামচের মধ্যে প্রলেপ দেওয়া, ওইটা একটা। আর আরেকটা মারপেচ আছে, ওইটা আগে করি। দেখো, এই দুই টাইপের ম্যাথ করলে তারপরে ফ্যারাডের সেকেন্ড ল, ফ্যারাডের সেকেন্ড ল পড়ানোর পর ফ্যারাডের সেকেন্ড ল ম্যাথ করলে তারপর ওই যে শুরুতে যে রিয়েকশন লিখছিলাম গলিত সোডিয়াম ক্লোরাইডের, যদিও ওটা পরীক্ষায় আসে না, তারপরও আর কি আরো চার পাঁচটা একটু দেখবো, চার পাঁচটা বলতে দুই তিনটা দেখবো। দেখার পর একটা ছক তৈরি করব যে কার তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি তৈরি হয়, ক্যাথোডে কি তৈরি হয়, ওগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে চ্যাপ্টার এটা মানে এই পার্ট শেষ আর কি। ঠিক আছে, তো দেখো যে ওই কঠিন যে দুই টাইপের কথা বলছিলাম তার থেকে ফার্স্ট টাইপটা করি। তার জন্য একটা কনসেপ্ট শিখা লাগবে। কনসেপ্টটা হইলো, ধরো আমি এখানে দুইটা, আচ্ছা এটাই পর্যন্ত থাক। এটা কনসেপ্ট শিখা লাগবে আর কি। হ্যাঁ, কনসেপ্টটা হইলো আমি দুই ধরনের তড়িৎ বিশ্লেষ্য কোষ নিব। তো এদের মধ্যে পার্থক্য হইলো, এইখানেও আমি অ্যানোড দিলাম, ক্যাথোড দিলাম, ওইখানেও অ্যানোড ক্যাথোড আছে। এইখানে আমি নিকেল নাইট্রেট ব্যবহার করলাম, NiNO3 2। এইখানেও আমি নিকেল নাইট্রেট ব্যবহার করলাম, NiNO3 2। আমি অর্থাৎ নিকেলের প্রলেপ দিতে চাচ্ছি আর কি। এই যে ব্যাটারির সাথে কানেক্ট করলাম, এইখানেও ব্যাটারির সাথে কানেক্ট করলাম। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো এইখানে যে তড়িৎদ্বার গুলা আছে, এই তড়িৎদ্বার গুলা হলো নিকেলের তৈরি। আর এইখানে যে তড়িৎদ্বার গুলা আছে, এই তড়িৎদ্বার গুলা হলো প্লাটিনাম বা গ্রাফাইটের তৈরি। এই হলো পার্থক্য। তো এই পার্থক্য হইলে কি হয়, সামনে যদি যাই, তুমি যখন দুইটা কোষই চালু করে দিবা তখন দ্রবণ থেকে কন্টিনিউয়াসলি নিকেল পাত্রের গায়ে জমা হইতে থাকবে। কোথায় জমা হবে? ক্যাথোডে। তাহলে এইখান থেকে নিকেল এরকম ক্যাথোডে জমা হবে, আবার এইখান থেকে নিকেল এরকম ক্যাথোডে জমা হবে। তাহলে এইখান থেকে দ্রবণের ঘনমাত্রাও ধরো ইনিশিয়ালি দেওয়া আছে, এটা 2 মোলারের ঘনমাত্রা ইউজ করা হয়েছিল। এটাও দুই, এটা 2 মোলার নিকেল নাইট্রেট নেওয়া হয়েছিল। তাহলে নিকেল নাইট্রেটের ঘনমাত্রা এখানে 2 মোলার, এখানেও 2 মোলারের নিকেল নাইট্রেট নেওয়া হয়েছিল। তো যেহেতু নিকেল দ্রবণ থেকে চলে যাচ্ছে, ক্যাথোডে জমা হচ্ছে, তাহলে দ্রবণে নিকেলের পরিমাণটা কমে যাওয়ার কথা। কিন্তু তৎক্ষণাৎ অ্যানোড
থেকে কিছু নিকেল ক্ষয়প্রাপ্ত হয়ে আবার দ্রবণে চলে আসে, ফলে ঘনমাত্রা আগে যেরকম ছিল ওরকমই থাকে। এবং এইখানে ঘনমাত্রা যেটা আছে এই ঘনমাত্রাটা কার ঘনমাত্রা? নিকেল নাইট্রেটের যে ঘনমাত্রা, এটা অপরিবর্তিত থাকে। তাহলে আরেকবার যদি বলি, ক্যাথোডে যেহেতু নিকেল জমা হচ্ছে দ্রবণ থেকে নিকেল ক্যাথোডের গায়ে জমা হচ্ছে, কাজেই দ্রবণে নিকেলের পরিমাণটা কমে যাওয়ার কথা। কিন্তু কমে না কেন? তৎক্ষণাৎ যে অ্যানোড হিসেবে যে নিকেল আছে ওটা ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত হয়ে যতটুকু নিকেল চলে যায় অতটুকু নিকেলকে আবার ব্যালেন্স করে দেয়। ফলে দ্রবণের যে ঘনমাত্রা এটা অপরিবর্তিত থাকে। কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত ওই অ্যানোডে যে নিকেলটা আছে ওটা শেষ না হয়। শেষ না হওয়া পর্যন্ত সে দ্রবণে নিকেলকে দিতে থাকবে এবং ঘনমাত্রাকে স্থির রাখবে। এবার ডান পাশে আসো, যে ডান পাশের ক্ষেত্রে তো প্লাটিনাম ব্যবহার করছে। তাহলে নিকেল যতটুকু চলে গেছে অতটুকু নিকেলকে, দ্রবণ থেকে যতটুকু নিকেল চলে গেছে অতটুকু নিকেলকে আবার ফিল আপ করার মতো কোনো নিকেল তড়িৎদ্বার নাই। ফলে এইখানে ঘনমাত্রা যেটা আছে এই ঘনমাত্রা সময়ের সাথে সময়ের সাথে কমতে থাকবে, কমতে থাকবে। তাহলে দুই জায়গা থেকে দুই ধরনের কোশ্চেন করে। বাম পাশে থেকে কোশ্চেন করে, বাম পাশের কোশ্চেনটা এমন থাকে, ভালো করে খেয়াল করো, এই ম্যাথটা এখনই দিব আর কি। বাম পাশে কোশ্চেন করে যে তড়িৎ বিশ্লেষণের পূর্বে অ্যানোড এবং ক্যাথোডের ভর যদি 100 গ্রাম করে হয়, তাহলে তড়িৎ বিশ্লেষণের পর অ্যানোড এবং ক্যাথোডের ভর কত? তাহলে তড়িৎ বিশ্লেষণের পূর্বে অ্যানোডের ভর এটা হলো 100, ক্যাথোডের ভর এটাও হইলো 100। প্রশ্ন করে তড়িৎ বিশ্লেষণের পর তাদের ভর কত। তাহলে তুমি তো ওই যে ক্যালকুলেশন করে বের করতে পারবা, n ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ। এখান থেকে তো ক্যালকুলেশন করে তুমি ডাব্লু মানটা বের করতে পারবা যে কত গ্রাম আসলে জমা হয়। তুমি দেখলা কি যে তোমার ডাব্লুর মানটা আসছে হইলো 30 গ্রাম, অর্থাৎ 30 গ্রাম হইলো ক্যাথোডে জমা হয়। তাহলে ক্যাথোডের ভর কত হবে? 100 + 30 ইকুয়ালস টু 130, এটা হবে হলো ক্যাথোড, ক্যাথোডের ভর তড়িৎ বিশ্লেষণের পরে। অ্যানোড তো ছিল 100, সেখান থেকে আবার 30 গ্রাম চলে যাবে, তখন অ্যানোডের ভর হবে হলো 70 গ্রাম। এটা হবে অ্যানোডের ভর। এই পর্যন্ত বুঝছো? বুঝছি। ডান পাশে থেকে কোশ্চেন কি আসে? ওইখান থেকে প্রশ্ন আসে যে ঘনমাত্রা কত হবে, এত মিনিট পরে ঘনমাত্রা কত হবে, এরকম যে 5 মিনিট পর ঘনমাত্রা কত। তো 5 মিনিট পর কতটুকু জমা হয়, n ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ, ওইখান থেকে তুমি ডাব্লুর মানটা বের করবা, কত গ্রাম জমা হয়। গ্রামে না বের করে মোলে বের করলে আরো সহজ হয়। কত মোল জমা হয় এটাই তুমি বের করবা, মোলটা বের করবা। শুরুতে কত মোল আছে সেটা বের করবা। এখানে কোশ্চেন আবার আয়তন দেওয়া থাকবে, হয়তো দেখা গেছে 2 লিটার বা 3 লিটার এরকম দেওয়া থাকবে, আয়তন দেওয়া থাকবে। তাহলে ভি এবং এস করে শুরুর যে মোল সংখ্যা n1, ইনিশিয়াল মোল সংখ্যা বের করতে পারবো। জাস্ট ভি আর এস গুণ 2 মোলার ইন্টু 2 লিটার, তাহলে আসবে হলো 4 মোল। এটা হলো আদি মোল সংখ্যা, বর্তমান মোল সংখ্যা। তড়িৎ বিশ্লেষণের পরে মোল সংখ্যা কত হবে সেটা বের করতে হবে। তো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এত মোল চলে গেছে, তাহলে বর্তমানে অবশিষ্ট আছে কত? ছিল n1, চলে গেছে n, এটা হলো অবশিষ্ট বা ফাইনাল মোল সংখ্যা। দেন ঘনমাত্রা তুমি বের করবা, বর্তমান ঘনমাত্রা ইকুয়ালস টু বর্তমান মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, তাহলে তোমার বর্তমান ঘনমাত্রা বের হয়ে আসবে। তাহলে আরো একবার বলি, তুমি শুরুতে মোল সংখ্যাটা বের করে নেবা যে বর্তমানে কত মোল আছে, তাহলে n ইকুয়ালস টু ভিএস, আয়তন এবং ঘনমাত্রা গুণ করলে তুমি বর্তমান মোল সংখ্যা পেয়ে যাবা। তার নাম বললাম ধরো n1। কতটুকু মোল ক্যাথোডে জমা হয়, বা বলতে পারি কতটুকু মোল দ্রবণ থেকে চলে যায়, সেটা n ইকুয়ালস টু আইটি বাই ইএফ ফর্মুলার সাহায্যে বের করে নিবা কত মোল দ্রবণ থেকে চলে যায়, চলে গিয়ে ক্যাথোডে জমা হয়। তাহলে দ্রবণ থেকে চলে যাওয়া মোল সংখ্যাটা তুমি বের করে নিবা, আদি মোল সংখ্যা থেকে মাইনাস করবা, তাহলে পাওয়া যাবা বর্তমানে দ্রবণে কত মোল আছে, তার আয়তন দ্বারা ভাগ করবা, দ্রবণের বর্তমান ঘনমাত্রা পেয়ে যাবা। বুঝছো সেকেন্ড টাইপটা? বুঝছি।
আচ্ছা, এবার এই রিলেটেড দুইটা ম্যাথ সলভ করব। এটা সলভ করো। প্রথমত আগে শিওর হয়ে নিবা যে ঘনমাত্রা চেঞ্জ হবে কিনা। যদি ঘনমাত্রা চেঞ্জ হয় তখন তুমি বের করবা, আর যদি ঘনমাত্রা চেঞ্জ না হয় তখন বলে দিবা যে ঘনমাত্রা চেঞ্জ হবে না। এটুকুই অ্যান্সার। চেঞ্জ হলে ম্যাথ বের করবা, চেঞ্জ না হলে উত্তর হবে ঘনমাত্রা চেঞ্জ হবে না। নিকেলের আণবিক ভর, পারমাণবিক ভর হলো 58.7। সলভ করে এটা।
একটু করে দিন। সলভ করছো? একটু করে দিন। আচ্ছা, তো 0.5 লিটার 0.5 লিটার আয়তনের 2 লিটার 2 মোলার নিকেল নাইট্রেট দ্রবণে, তাহলে বর্তমানে যে নিকেল নাইট্রেট দ্রবণটা আছে সেই দ্রবণের মোল সংখ্যা বর্তমানে কত? N1 দিলাম নাম, ভিএস, ভি হলো কয় কয় লিটার, 0.5 লিটার, আর এস কত, এস হলো 2 মোলার, তাহলে গুণ করলে আসে হলো 1 মোল। তাহলে বর্তমানে 1 মোল আছে, চলে যায় কত মোল, সেটা এন ইকুয়ালস টু আই টি ডিভাইডেড বাই ইএফ। তো আই এর মান কত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে? 3.7, 3.7। কতক্ষণ টাইম যাবত? টাইম হলো 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা ইন্টু 60 হয়ে গেল এত মিনিট, তার সাথে আবার 60 গুণ দিলাম, হয়ে গেল সেকেন্ড। নিকেলের নিকেলের তাহলে এখানে নিকেল নাইট্রেট NiNO3 2, তাহলে এখানে নিকেল হলো নিকেল 2+, তাহলে ই এর ভ্যালু হলো 2, এফ হলো 96,500। সব মান বসাও, দেখো তো কত আসে। 0.41। 0.414 এত মোল। তাহলে বর্তমানে আছে কত মোল? তাহলে বর্তমানে দ্রবণে আছে, ছিল 1, চলে গেছে 0.414, তাহলে মাইনাস করো কত আসে। 0.596 585। ও 586, 0.586 এত মোল বর্তমানে আছে। তাহলে বর্তমান ঘনমাত্রা দ্রবণে বর্তমান ঘনমাত্রা ইকুয়ালস টু বর্তমানে মোল সংখ্যা আছে 0.586, আর আয়তন হইল 0.5 লিটার। তাহলে বর্তমানে আছে এত মোল, বর্তমান আয়তন এত লিটার, ভাগ করলে দেখো কত আসে। 1.171।
হুম, 1.171 মোলার। এই ম্যাথ পরীক্ষা আসার চান্স সবচেয়ে বেশি, এবং সবচেয়ে বেশি বার আসছে হলো এই ম্যাথটাই সবচেয়ে বেশি বার আসছে। সো সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন হইলো এই যে, যে ম্যাথটা মাত্র করালাম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশিবার বোর্ড পরীক্ষা আসছে। তড়িৎ বিশ্লেষণের পরে ঘনমাত্রা কত হবে? আচ্ছা, এরপরে ম্যাথে আসো। এটাই এবার আমাদের পরীক্ষা আসছে। তোমাদের পরীক্ষা আসছে এটা না? হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, সবসময় পরীক্ষা আসে, সব জায়গায় পরীক্ষা আসে। একটু 10 মিনিট ব্রেক দিয়ে নামাজটা পড়ি। ছেড়ে দিবা এখন, ছেড়ে দিবা, আমার আবার টিউশনিতে যাওয়া লাগবে। ছেড়ে দিব, নেক্সট ক্লাসে চ্যাপ্টারটা শেষ করে দিব, হ্যাঁ? আর 5 মিনিট লাগবে আর কি। আর একটা ম্যাথ করাবো, তারপর নেক্সট ক্লাসে বাকি সব করাবো। এই সেম ম্যাথটাই করবা এখন। শুধু পার্থক্য হলো আগের বার ছিল প্লাটিনাম তড়িৎদ্বার, এখন হলো নিকেল তড়িৎদ্বার। তাহলে চেঞ্জটা হয়েছে কোথায়? প্লাটিনামের জায়গায় হবে হলো নিকেল। তাহলে এখানে তো উত্তর আসবে ঘনমাত্রা সেম হবে, অর্থাৎ পরিবর্তন হবে না। তাহলে এই ক্ষেত্রে এক্সট্রা প্রশ্ন আসে যে তড়িৎ বিশ্লেষণের পূর্বে, তড়িৎ বিশ্লেষণের পূর্বে অ্যানোড ও ক্যাথোড এর ভর 50 ও 100 গ্রাম হলে তড়িৎ বিশ্লেষণের পরে ভর কত হবে? হুম, এটা সলভ করো। তাহলে প্রথমত আমি এটা করাই দিই দ্রুত, দেখো। তাহলে প্রথমত এর আনসার হবে হলো, যেহেতু নিকেল তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে, তাহলে প্রথম কথা হলো ঘনমাত্রা চেঞ্জ হবে না। ঘনমাত্রা এটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। দ্বিতীয়ত কথা হলো কত উম, গ্রাম ক্যাথোডে জমা হয় সেটা বের করতে হবে আর কি। তাহলে এন ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ। কত গ্রাম জমা হয়, এন এর জায়গায় বসাইলাম ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ, বা ডাব্লিউর মান আসে আইটি ডিভাইডেড বাই ইএফ ইন্টু ডাব্লিউ ইন্টু এম, ক্যাপিটাল এম। তাহলে সব মান টান যদি বসাই, আই এর মান হলো 3.7, টি এর মান হলো 6 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড, ডিভাইডেড বাই, এখানে আবার আণবিক ভরটাও গুণ দিতে হবে উপরে। আণবিক ভর হইলো 58.7, আর নিচে ই এর ভ্যালু 2, এফ এর ভ্যালু 96,500। দেখো তো এটা কত গ্রাম আসে।
24.3। 24.3 গ্রাম। তাহলে অ্যানোডের ভর ছিল আগে 50, চলে গেল 24.3, তাহলে মাইনাস করলে আসে হলো 25.7। আর ক্যাথোডে তো জমা হয়, তাহলে ক্যাথোডে যেহেতু জমা হয়, ক্যাথোডে ছিল আগে 100, জমা হইলো আরো 24.3, ফাইনালি ক্যাথোডের ভর আসলো 124.3 গ্রাম। আচ্ছা, এই হইলো তোমার তড়িৎ বিশ্লেষণের। আরেকটু বাকি আছে সামান্য, নেক্সট ক্লাস ওটা শেষ করে এরপরে তড়িৎ রাসায়নিক কোর্স শেষ করে দিব। কালকে ক্লাস নিয়ে শেষ করে দিব। আর পিডিএফ যেগুলো আছে এগুলো একসাথে মার্চ করে একবারে দিয়ে দিব না কালকে। ঠিক আছে, আজকে এই স্যার পর্যন্তই থাক। কালকে দুপুরে ক্লাস নিয়েন। আচ্ছা ঠিক আছে, কালকে দুপুরে ক্লাস নিব তোমার। কালকে তো শুক্রবার, আড়াইটা। তাহলে 2:30টার সময় ক্লাস নিয়ে শুরু করে তারপর শেষ করে দিব 2:30টার থেকে। যতক্ষণ লাগুক শেষ করে দিব না, কালকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। পিডিএফ গুলো একসাথে মার্চ করে কালকে দিয়ে দিব না।